হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজকে একটা খুব দারুণ তোমাদের ক্লাস হবে। এটা হলো কনসেপ্ট অফ দ্য ডে। তো কনসেপ্ট অফ দ্য ডেতে আমরা একটা দারুণ কনসেপ্ট শিখব, যেটা রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে, এবং এটা বেসড হচ্ছে কোন চ্যাপ্টারের উপরে? দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের উপরে। তো এই অঙ্ক যে তিনটে নিয়েছি, সে তিনটে তোমার দেখে মনে হতে পারে সহজ, কিন্তু এর পিছনে অনেক ব্যাখ্যা আছে, এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ঠিক আছে? তো চলো আমরা আগে, যেহেতু দ্বিঘাত সমীকরণ আগে কখনো করায়নি বা অনেক নতুন স্টুডেন্ট এক্ষেত্রে দেখতে পারে, তাদের জন্য প্রথমে একটা জাস্ট হালকা একটা বেসিক আমি বলে রাখছি। ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণ কেমন হবে দেখতে? এই টাইপের হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এইটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ঠিক আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে তুমি এখানে বুঝতে পারছো দ্বিঘাত কেন বলছে? যেহেতু এক্সের দুই ঘাত আছে, তাহলে এখানে এক্সের দু ঘাত আছে, মানে এক্সের দুটি মান থাকবে। এক্সের কি থাকবে? দুটি। আমি লিখে দিচ্ছি, এক্সের দুটি মান থাকবে। এই যে দুটি মান থাকবে, এই মান দুটোকেই বলা হয়, এই মান দুটোকেই কি বলা হয়? রুট বা বীজ, বাংলায় বলে বীজ, অথবা এইটাকেই বলা হয় রুট অথবা বীজও বলতে পারে, অথবা জিরো বলতে পারে, জেড ই আরও জিরো বলতে পারে। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের রুট বা বীজ, অথবা জিরো বা শূন্য বলতে পারে। হ্যাঁ, শূন্য, শূন্য মানে এই অঙ্কের শূন্য না, জাস্ট বীজের আর একটা নাম হলো জিরো বা শূন্য হতে পারে। তাহলে দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ারের সাথে যে লেগে থাকবে তার নাম হলো এ, এক্সের সাথে যে লেগে থাকবে তার নাম হলো বি, আর যে একদম ধ্রুবক পদ একা পড়ে রয়েছে সে হলো সি। এইভাবে তোমাকে কিন্তু কনসিডার করতে হবে সবসময়। তো এক্ষেত্রে যে মানে আমার এই কনসেপ্টটুকু তৈরি করতে যেটুকু জিনিস জানার দরকার, আমি সেইটুকুই শুধুমাত্র আলোচনা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমরা জানাবে, তাহলে দ্বিঘাত সমীকরণ আমি পুরোপুরি ডিসকাস করে দেবো ভিডিও বানিয়ে। ঠিক আছে? অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের রূপ তো তোমরা দেখলে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইবার এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে মান, এই যে এক্সের মান, এটা বার করার দুটো উপায় আছে। একটা হলো মিডিল টার্ম, আর একটা হলো শ্রীধর আচার্য। তাহলে অনেকেই কিন্তু শ্রীধর আচার্যের সূত্র কিন্তু শিখেছে ছোটবেলাতে। শ্রীধর আচার্যের সূত্র কি ছিল? সেই সূত্রটা, শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কার মান বেরোবে বলো? এক্স এর মান বেরোবে। দ্বিঘাত সমীকরণে এক্স এর মান বেরোবে। সেই এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এইটা তোমাকে মনে রাখতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আচ্ছা, বি এ সি এগুলো কোনটা? এগুলো এই যে আগেই শিখিয়ে দিয়েছি, এক্স স্কোয়ারের সাথে যে লেগে থাকে, এক্সের দু ঘাতের সাথে যে লেগে থাকে তার নাম হলো এ, এক্সের এক ঘাতের সাথে যে লেগে থাকে তার নাম বি, আর যে কনস্ট্যান্ট টার্ম একা পড়ে আছে তার নাম হলো সি। তাহলে এই সি ধরা হচ্ছে কিন্তু এক্সের দুটো মান বেরোনোর কথা ছিল, এবং দুটোই বেরিয়েছে। কিভাবে বলো? এই একটা আছে প্লাস দিয়ে মান বেরিয়েছে, আর একটা হলো মাইনাস দিয়ে। এর জন্য আমি বলতে পারি এখানে দুটো মান বেরিয়েছে। ঠিক আছে? তো এইখানে যে মানটা বেরিয়েছে, এই জায়গাটায় সব থেকে ক্রিটিক্যাল বিষয় কোনটা জানো তো? এই রুটের মধ্যে যে জিনিসটা রয়েছে, আমরা ছোটবেলা থেকে শিখেছি রুট টু, রুট 5 এগুলো বের করা শিখেছি, তাই না? এদের মান টান বের হয়, কিন্তু এগুলো সবই মানে অ্যাপ্রক্সিমেট বেরোয়, কখনোই এর মানে অ্যাকুরেট মান বের করা যায় না, তাই না? তো এইরকম রুট টু রুট 5 যেমন তোমরা দেখেছো, তোমরা কখনো কি রুটের ভিতরে -5 দেখেছো? রুটের মধ্যে কি -10 দেখেছো? এটা অনেকেই কিন্তু দেখেনি, আবার অনেকে দেখেছে যাদের সায়েন্স ছিল ছোটবেলায়, তারা কিন্তু দেখেছে। তো আমার মূলত বিষয় হচ্ছে এই রুটের ভিতরে মাইনাস চলে আসাটা।
রুটের ভিতরে মাইনাস চলে আসলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কি, এর কোনো কিন্তু বাস্তব মান নেই, এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে না, অবাস্তব বিষয়। ঠিক আছে, তাহলে তোমরা একটা কথা তোমরা এখান থেকে বুঝতে পারলে, রুটের ভিতরে যদি 2, 5 থাকে তাহলে জিনিসটা কিন্তু সহজ সরল বিষয়, কিন্তু রুটের ভিতরে যদি কখনো মাইনাস চলে আসে তাহলে সেই জিনিসটা কী হয় না, এক্সিস্ট করে না, অর্থাৎ অবাস্তব বিষয় হয়ে যায়, তাই না? তো এইখানেও আমরা সেই রুটের ভিতরে যে জিনিসটা রয়েছে এইটাকে নিয়েই আমরা কাজবাজটা করবো, বা এইটাকে নিয়েই আমাদের বোঝার বিষয়। ঠিক আছে, এই রুটের ভিতরে যে জিনিসটা রয়েছে এই b² - 4ac এই জিনিসটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এটাকে কি বলে, ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক বলা হয়। ঠিক আছে, বেশ, এইবার আমি তোমাকে শেখালাম এইটাই কার মধ্যে রয়েছে, রুটের মধ্যে রয়েছে না, আর রুটের মধ্যে এ যেন নেগেটিভ না হয় এইটাই তোমাকে শেখালাম। তাহলে এক্ষেত্রে আমার 3টে কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন, এই b² - 4ac যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে বোঝো তো, 0-র থেকে বড়, নিশ্চয়ই নেগেটিভ না, তাহলে সেক্ষেত্রে কি পজিটিভ। তাহলে এই b² - 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে বীজগুলো কি বাস্তব হবে না হবে না, তুমি বলে বীজ হবে বাস্তব, বীজ হবে বাস্তব, তাই না? বীজ হবে বাস্তব। কেন বললাম কথাটা, যেহেতু রুটের ভিতরে এক্ষেত্রে গ্রেটার দেন 0 মানে কি, গ্রেটার দেন 0 মানে পজিটিভ, বলো আবার কথাটা, গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ, তাহলে রুটের ভিতরে পজিটিভ আসা মানে বাস্তব কথাটা বলবো। কিন্তু যদি এই b² - 4ac এই তো রুটের মধ্যে ছিল, এ যদি লেস দেন 0 হয়ে যায়, এ যদি লেস দেন 0 হয়ে যায় তার মানে তুমি কি বুঝছো, লেস দেন 0 মানে 0-র থেকে ছোট, 0-র থেকে ছোট কে হয়, -1 -2 -3 এরা তো, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমি বলবো বীজ অবাস্তব। বীজ কি বলবো তখন, অবাস্তব, তার কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, অবাস্তব। এইটুকু তুমি জিনিস বুঝতে পারলে গ্রেটার দেন আর লেস দেন বিষয়টা। এইবার এর সাথে সাথে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করে নিই, তাহলে b² - 4ac এইটা আর একটা কেস হতে পারে, এ 0-র সাথে সমান হতে পারে, এ কার সাথে সমান হয়ে যেতে পারে, 0-র সাথে সমান হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি কি বলবো, 0-র সাথে যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো বীজ বাস্তব হবে, বীজ কি হবে, বাস্তব। শুধু বাস্তবই নয়, এই বাস্তব হওয়ার সাথে সাথে আর একটা জিনিস জুড়ে যাবে, কি জানো, সেক্ষেত্রে সমানও হয়ে যাবে। মানে দুটো বীজ বাস্তব মানে একটা বাস্তব সংখ্যা, তুমি বলো 5, 7, তাই তো, যে কোনো একটা বাস্তব সংখ্যা, সেই মানে দুটো মানই, এক্সের দুটো মানই সমান হয়ে যাবে, মানে একটা যদি 5 বেরোয় অপরটাও 5 বেরোবে, তাহলে এইটাও তুমি দেখলে বাস্তব, আর কি দেখলে সমান, তাহলে এখানেও তো বাস্তব ছিল, তাহলে এর সাথে আরেকটা জিনিস আমি যোগ করে দিই, কি, অসমান, তাহলে আমি কি যুক্ত করে দিচ্ছি এখানে, অসমান। তাহলে এটা নিশ্চয়ই মনে রাখাটা তোমার সুবিধা হবে, যেহেতু সমান সমান চিহ্নটা এসেছে তাই আমি বলবো সমান, আর সমান সমান চিহ্ন আসেনি, এখানে গ্রেটার দেন এসেছে, তখন আমি বলবো অসমান, তাই না? তাহলে অ্যাকচুয়ালি মেন যে ফান্ডাটা সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, রুটের ভিতরে যেন নেগেটিভ না আসে, নেগেটিভ আসলে কি হয়ে যাবে, অবাস্তব, আর নইলে কি হবে, নেগেটিভ আসলে অবাস্তব, নইলে কি বাস্তব। এবার বাস্তবের ক্ষেত্রে দুটো কোয়ালিটি আছে, যদি = 0 হয় তাহলে সমান, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অসমান। এই হলো আমার কনসেপ্ট। ঠিক আছে আজকের, তাহলে এই কনসেপ্টের উপর বেস করে খুব সুন্দর সুন্দর কোশ্চেন গত বছর এএলপি টেকনিশিয়ানে এসেছিল, এবং এই অঙ্ক কটা তোমাকে খুব মন দিয়ে বুঝে যেতে হবে, কেননা অঙ্ক যখন তখন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক, কি সুন্দর সুন্দর অঙ্ক এসেছে। দেখো দেখো বলছে যে যদি x² + kx + k = 0 এর পুনরাবৃত বীজ থাকে, তাহলে এর লিখতে হবে, এর পুনরাবৃত বীজ থাকে, তাহলে কে এর মান হবে কোনটা এর মধ্যে। ঠিক আছে, পুনরাবৃত বীজ মানে বোঝো, পুনরাবৃত মানে পুনরাবৃত্তি ঘটেছে, মানে পুনরাবৃত বীজ মানে একটা যদি 5 হয় তাহলে আর একটা কত, আর একটাও 5 মানে সমান, এর থেকে পুনরাবৃত বীজ মানে তুমি কি বুঝলে, সমান বীজ, সমান বীজ, তাই তো। এই হলো আমার এখানকার কনসেপ্ট। আচ্ছা, সমীকরণটার নাম কি, সমীকরণের নাম হলো x² + kx + কি
কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এই থেকে তুমি বলতে পারবে দাদা এখানে এর মান হলো এক্স স্কোয়ারের সাথে কেউ লেগে আছে কি, লেগে নেই। এক্স স্কোয়ারের সাথে যদি কেউ লেগে থাকতো তার নাম এ হতো, তাহলে এখানে কেউ লেগে নেই মানে কত, এক আছে। লেগে নেই মানে কেউ এক আছে, এক দিয়ে গুণ আছে, তাহলে এর মান এক পেলাম। আচ্ছা বির মান তুমি বলবে, বির মান তুমি বলবে এক্সের সাথে যে লেগে আছে বির মান কে, তাই না? আচ্ছা সির মান কত, তুমি বলো সির মান মানে যে একা পড়ে আছে সেটাও নাকি কে, তাই তো? এইটুকু জিনিস বুঝে গেছো। আর সমান বীজ হওয়ার শর্ত তোমাকে একটু আগেই শিখিয়ে দিয়েছি। কি সমান বীজ হওয়ার শর্ত? এই যে বীজ সমান হওয়ার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমি সেই জিনিসটা ইউজ করে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার বলতে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এর মান তো 1 আর সির মান কে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কে যদি কমন নিই, কে যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকছে, কে মাইনাস 4, তাই না? এই দুটোর গুণফল 0। আচ্ছা দুটো সংখ্যার গুণফল 0 মানে তোমার কি কি হতে পারে সেক্ষেত্রে? দুটো সংখ্যার গুণফল 0 এর মানে হলো হয় কে 0, হয় কে 0 নতুবা কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? কেউ যদি মনে করো 0-র সাথে 5 গুণ করলেও যেমন 0 হবে, আবার 5-এর সাথে 0 গুণ করলেও 0 হবে। তাহলে আমি বলছি যে হয় প্রথমটা 0 নয় পরেরটা 0। তাহলে প্রথমটা 0 হলে কে এর মান 0 হচ্ছে, আর পরেরটা 0 হলে কে এর মান কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে আমি দেখব যে কোথায় কে এর মান 0 আছে, অথবা অথবা কিন্তু কথাটা অথবা কে এর মান 4 আছে, এই ধরনের অপশান দেখব। এরকম অপশান আছে অপশান সিতে। তাহলে আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার শুরু হবে আসল দুটো জিনিস, ঠিক আছে? আসল দুটো অঙ্ক খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। আচ্ছা পরের দুটো অঙ্কে যাওয়ার আগে তোমাকে আমি একটা জাস্ট কনসেপ্ট বলছি যে আমি মনে করো কোনো একটা অঙ্ক সমাধান করে আমি বলছি আমার উত্তর এতটুকুর মধ্যে হতে পারে। মনে করো আমি একটা অঙ্ক সমাধান করে বলছি এই এই কটার মধ্যে কোনো একটা উত্তর হতে পারে, মানে এখানে কিছু সংখ্যা আছে তাদের মধ্যে কেউ একজন উত্তর হতে পারে। আচ্ছা তুমিও সেই অঙ্কটা করেছো এবং করে বলছো না দাদা এতটুকুর মধ্যে উত্তরটা হতে পারে, তুমিও ঠিক আমিও ঠিক, ঠিক আছে? তুমিও ঠিক আমিও ঠিক। তাহলে আমরা কনক্লুশন হিসাবে কি বলবো? কনক্লুশন হিসাবে আমি বলবো এই মানে তুমিও বলেছো, তুমি আর আমি যেটুকু বলেছি মানে তোমার কথাও তো ঠিক আমার কথাও ঠিক। আমি বলেছি আমি এইটুকুর মধ্যে পাবো, এই দিকের টুকুর মধ্যে পাবো, আর তুমি বলেছো না আমি এইটুকুর মধ্যে আমি উত্তর পাবো। তাহলে আমি বলবো যে উত্তর নিশ্চয়ই এই ভিতরের টুকুর মধ্যে লুকিয়ে আছে, তাই না? এই কমন জায়গাটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে এই হলো আমার কনসেপ্ট। তাহলে কনসেপ্ট যেহেতু বুঝে গেছো তাহলে চলে আসি পরের অঙ্কে। খুব মন দিয়ে বুঝবে কিন্তু অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এর দুটি স্বতন্ত্র বাস্তব সমাধান। সমান বলেনি কিন্তু, শুধু বলেছে স্বতন্ত্র বাস্তব। তাহলে বাস্তব অসমানই করবা মনে করো। তাহলে কে এর মানটি কোনটা পূরণ করবে, ঠিক আছে? এখান থেকে আমাকে বের করতে হবে। তাহলে সেই আগের কনসেপ্ট অনুযায়ী তুমি বলবে দাদা এখানেও একই তো সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কি কে ইজ ইকুয়াল টু 0। তাহলে বলবে এখানে এর মান হলো 1, বির মান কত, বির মান হলো কে, আর সির মান কত, সির মান হলো কে। তাহলে যেহেতু বাস্তব আর অসমান বীজের কথা বলছে ক্ষেত্রে বাস্তব স্বতন্ত্র বলেছে না, তার মানে আলাদা, কিন্তু স্বতন্ত্র মানে এখানে আলাদা, কিন্তু এই যে এখানে ইংলিশে বলেছে ডিস্টিংক্ট মানে পৃথক, ডিস্টিংক্ট মানে কি পৃথক, আর রিয়েল মানে কি বাস্তব। তাহলে পৃথক বাস্তব রুট মানে আলাদা আলাদা রুট পেতে গেলে এই যে কনসেপ্ট তোমাকে আগেই শিখিয়ে রেখেছি কি বলো, বাস্তব আর অসমান। এই যে বাস্তব আর অসমান কি সূত্র বলো, এই নিরূপকের মানটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে তোমার এখানেও আমি এইটা ইউজ করে দিচ্ছি, নিরূপক মানে কি বলো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। আচ্ছা তাহলে তুমি বলবে বি মানে হলো তুমি কে লিখেছো, তাহলে কে স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু এ বলতে 1, সি বলতে কে, এটা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে কে যদি কমন যায় তাহলে আমি বলবো কে মাইনাস 4 এইটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে?
এইবার হলো আসল বোঝার পালা, যেগুলো তুমি যদি বাজারের যে বইগুলো রয়েছে সেগুলো দেখো তোমার কোনোভাবেই কিন্তু মাথায় ঢুকবে না, অ্যাকচুয়াল সলিউশন কিন্তু করা নেই। ঠিক আছে, তো আমার কনসেপ্টগুলো ভালো করে বোঝো। বলছে যে দুটো সংখ্যা তাদের গুণফল হলো জিরোর থেকে বড় মানে কি পজিটিভ। জিরোর থেকে বড় মানে কি শিখলে তুমি বলো? পজিটিভ। আচ্ছা, দুটো সংখ্যার গুণফল যদি পজিটিভ হয় তাহলে কোন কেসটা হতে পারে? মনে করো একজন পজিটিভ, তাহলে আরও একজন যদি পজিটিভ হয় তাহলে আমি বলবো প্লাসে প্লাসে প্লাস হবে, তাই তো? দুটো সংখ্যার গুণফল পজিটিভ, তার মানে আমি বলবো একেও পজিটিভ হতে হবে, একেও পজিটিভ হতে হবে, ঠিক? অথবা অথবা কি হতে পারে, প্রথমটাও নেগেটিভ পরেরটাও নেগেটিভ হতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? পজিটিভ হয়। তাহলে এই দুটো কেস কিন্তু হতে পারে। বলো বোঝা গেছে না যায়নি? আমার কথা কি বোঝা গেছে যে দুটো সংখ্যার গুণফল পজিটিভ মানে দুজনকেই হয় পজিটিভ হতে হবে অথবা দুজনকেই কি নেগেটিভ হতে পারে, এই দুটো কেস হতে পারে। কিন্তু এরকম কি হতে পারে একজন পজিটিভ তো আর একজন নেগেটিভ? বলবে না দাদা না, এটা হতে পারে না। একজন পজিটিভ একজন নেগেটিভ হয়ে গেলে প্লাসে মাইনাস তো মাইনাস হয়ে যাবে, তখন তো সেক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো হবে না, মানে পজিটিভ হবে না, তাই না? তাহলে এই দুটো কেস আমি কিন্তু আলোচনা করছি। তাহলে কেস ওয়ান থেকে আমি কি পাচ্ছি তুমি দেখে নাও। কেস ওয়ান থেকে পাচ্ছি কেও গ্রেটার দ্যান জিরো আর কেও গ্রেটার দ্যান জিরো আর কি কে মাইনাস ফোর এটাও গ্রেটার দ্যান জিরো, এটা কে মাইনাস ফোর এটাও গ্রেটার দ্যান জিরো, দুটো কি পজিটিভ যেহেতু হতে হবে। এই যে কেস নাম্বার ওয়ান এটা, তাই তো? দুজন কি পজিটিভ হতে পারে হবে মানে দুজনকে গ্রেটার দ্যান জিরো হতে হবে। আচ্ছা, তাহলে এই দেখো সেই আমি বলছিলাম না আমি আর তোমার মধ্যে একটা সলিউশন এসেছে। দেখো এইটা মনে করো জিরোর দাগ, এটা মনে করো জিরোর দাগ, আর এটা মনে করো চারের দাগ। আমি বলছি যে আমি মনে করো বলছি প্রথমটা যে ভাই জানো তো কে এর মান হবে জিরোর থেকে বড়, জিরোর থেকে বড়। আর তুমি বলছো না দাদা এখান থেকে আমি পাচ্ছি কে এর মানটা গ্রেটার দেন চার, ওই পাশে চলে গেলে প্লাস চার হয়ে যাবে, কে এর মানটা গ্রেটার দেন ফোর। আচ্ছা, আমি তাহলে উত্তর দিলাম কে এর মানটা কিন্তু জিরোর থেকে বড়, তুমি বলছো না দাদা কে এর মান চারের থেকে বড়। তাহলে আমাদের দুজনের মধ্যে কমন কথাটা কোথা থেকে শুরু হচ্ছে? এই চারের পর থেকে শুরু হচ্ছে না? এইটুকুই তো কমন জিনিস, তাই না? এইটুকুই তো কমন জিনিসটা। তাহলে আমি এই যে কেস ওয়ান থেকে একটাই কনক্লুশনে উপনীত হতে পারলাম যে কে এর মানটা গ্রেটার দ্যান ফোর। কি বলো? কে এর মানটা গ্রেটার দ্যান ফোর, এই কনক্লুশনে উপনীত হতে পারলাম। কেননা আমি এক কথা বলেছিলাম, আমি বলেছিলাম জিরোর থেকে বড়, আর তুমি বলেছিলে না চারের থেকে বড়। তাহলে দুজনের মধ্যে কমন জিনিসটা কি আসলো? চারের থেকে বড়। কিন্তু কেননা জিরোর থেকে বড় মানে কি চার পাঁচ ছয় এরাও তো আসবে না, আর চারের থেকে বড় মানে এটাও চার পাঁচ ছয় সবাই আসবে, চারের পর থেকে পাঁচ ছয় সাত এরাও আসবে। তাহলে আমি বলবো কে এর মানটা কি চারের থেকে বড়, কেস ওয়ান থেকে পাচ্ছি। আচ্ছা, এবার কেস টু আলোচনা করব। কেস টু আলোচনা করছি। আচ্ছা, কেস টুটা কি আলোচনা করছি দেখো, আমি কি শিখেছি কেস টু বলো? দুজনকেই নেগেটিভ হতে হবে। তাহলে তুমি বলো দাদা কে এর মানও লেস দ্যান জিরো আর কে মাইনাস ফোর এটাকেও লেস দ্যান জিরো হতে পারে, এবং কিন্তু এখানে অর টর কোনো কথা হবে না, এখানে এবংই হবে। হ্যাঁ, তাহলে কেননা দুটো একসাথে হবে, দুজনকেই নেগেটিভ হতে হবে তো না, এবং মানে একেও নেগেটিভ তো ওকেও নেগেটিভ। আচ্ছা, তাহলে তুমি বলে দাদা কে এর মানটা লেস দ্যান ফোর, কে এর মানটা লেস দ্যান ফোর, তাই তো? তাহলে এখান থেকেও আবার সেই একই চিত্র আমি আঁকলাম। মনে করো এটা হলো জিরোর দাগ আর এটা মনে করো চারের দাগ, ঠিক আছে? এইবার আমি তোমাকে বলছি ভাই জানো তো কে এর মান জিরোর থেকে ছোট হবে। আমি উত্তর দিয়েছি কে এর মান জিরোর থেকে ছোট হবে। আচ্ছা, তুমি উত্তর দিচ্ছ কি কে এর মান দাদা চারের থেকে ছোট হবে, কে এর মান চারের থেকে ছোট হবে। তাহলে বলো দুজনের মধ্যে কমন বিষয়টা কোনটা এলো? এই দিকের পোর্শনটা না, মানে কে লেস দ্যান জিরোটা এলো না? বলো কমন পোর্শনটা কোনটা এলো? কে লেস দ্যান জিরোটা এলো, এইটুকু তো কমন আসেনি না চারের পর থেকে এটা। তাহলে আমি বলবো যে কেস টু থেকে যে কনক্লুশনে আমি উপনীত হলাম কে লেস দ্যান জিরো, আর কেস ওয়ান থেকে পেয়েছি কে গ্রেটার দ্যান ফোর। তাহলে কে লেস দ্যান জিরো আর কে গ্রেটার দ্যান ফোর এটা কোন অপশানে আছে? কে লেস দ্যান জিরো আর কে গ্রেটার দ্যান ফোর অপশান ডিতে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি তারপরের অঙ্কে, খুব ইন্টারেস্টিং এই দুটো অঙ্কই। আচ্ছা, পরের অঙ্কটায় কি বলছে?
পরের অঙ্কটাই বলছে, আচ্ছা প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কের মধ্যে তো পার্থক্য বুঝেছো। প্রথম অঙ্কে কি ছিল বলো তো, পুনরাবৃত বীজ মানে বাস্তব আর সমান। দ্বিতীয় অঙ্কে কি করলাম, বাস্তব অসমান। আর 3 নাম্বার অঙ্কে করব বাস্তব সমাধান থাকবে না, তার মানে কি বলো, অবাস্তব। তুমি বলো দাদা এখানে অবাস্তব সমাধান থাকবে, অবাস্তব। আর এই অঙ্ক না এত ধরে ধরে এসেছে, এত ধরে ধরে, মানে কোনো রেলের পরীক্ষা বাদ যায়নি, এতভাবে এসেছে। তো তোমাকে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা মস্তিষ্কে পুরো শিখে যেতে হবে, কেননা এই অঙ্কের রিপিটেশন আসবেই আসবে। কেননা এটা আরআরবি গ্রুপ ডি দেখছো তো, এটা এই ধরনের পুরো সেম কোশ্চেন, ওই আগের কোশ্চেনটাই পুরো রিপিট হয়েছে এলপিতে, শুধুমাত্র জাস্ট একটু আলাদা কোশ্চেন আমি নিয়েছি, এটা রেলের গ্রুপ ডিতে এসেছে। চলো দেখে নাও কি বলছে। তাহলে অবাস্তব বীজ হবে, তাই তো। তাহলে তুমি বলবে দাদা সমীকরণটা লিখে নাও, 3x² প্লাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0, এটা হলো সমীকরণ। তাহলে এর মান তুমি বলবে দাদা 3 হবে, বির মান কত হবে বলো, 2k হবে, আর সির মান কত হবে, শুধু কে হবে। আচ্ছা অবাস্তব বীজের শর্ত তোমার তো মুখস্থ আছেই, নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট কি গ্রেটার দেন 0 হবে না লেস দেন, বলবে লেস দেন। লেস দেন হলেই তো রুটের ভিতরে নেগেটিভ আসবে না, তাহলে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac লেস দেন 0 হবে। তাহলে সেই অনুসারে তুমি বলবে দাদা 2k তার হোল স্কোয়ার করে দাও। 2k মানে b মানে কি 2k না, তাহলে তার হোল স্কোয়ার করলে 4k² হলো, মাইনাস 4 ইন্টু a বলতে 3, আর c বলতে কত বলো তো, c বলতে হলো k। আচ্ছা লেস দেন 0 হবে। আচ্ছা এখানে 4 কমন নিয়ে নেওয়া যায়, বা 4 কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া যায়, ওটা কোনো কাজে লাগবে না। তাহলে শুধুমাত্র কেটাকে আমার কাজে লাগবে। কাকে কাজে লাগবে, কে কমন নিয়ে নাও। তাহলে কে যদি কমন নিয়ে নিই, আচ্ছা 4কেই কমন নিলাম, চলো 4কে কমন নিয়ে নিলাম। তাহলে 4কে কমন নিয়ে নিলে তুমি বলে দাদা এখানে কে পড়ে থাকবে, আর এইখানে 4 আর কে কমন চলে গেছে তাই না, তাহলে 3 পড়ে থাকবে, কে মাইনাস 3 পড়ে থাকবে, লেস দেন 0। আচ্ছা তাহলে তুমি বলে এই 4 তো একটা ধ্রুবক সংখ্যা, 4টাকে ও পাশে পাঠিয়ে দাও, 4কে ও পাশে পাঠিয়ে দাও। তাহলে মেন যে জিনিসটা, ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। তাহলে মেন যে জিনিসটা আমি পেলাম, দুটো সংখ্যার গুণফল, মানে হলো এগুলো অজানা সংখ্যা কিন্তু, ঠিক আছে, কে আর কে মাইনাস 3, ঠিক আছে, দুটো অজানা সংখ্যার গুণফল কি বলো, 0-র থেকে ছোট। আচ্ছা 0-র থেকে ছোট মানে তুমি বলবে দাদা নেগেটিভ, বলো কি কথা, নেগেটিভ। তাহলে দুটো সংখ্যার গুণফল নেগেটিভ, তার মানে এক্ষেত্রে কি হতে পারে, নেগেটিভ মানে একজন যদি প্লাস হয় তাহলে আর একজন কী হবে, মাইনাস, কেননা প্লাসে মাইনাসে গুণ করলেই তো মাইনাস হয়, এটা হলো কেস 1। অথবা তুমি বলবে প্রথমটা যদি মাইনাস হয় পরেরটাকে হতে হবে প্লাস, বলো বুঝেছো কি না, ঠিক আছে। এই দুটো কেস নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে তুমি বলবে দাদা তাহলে কেস 1টা আমি অ্যাপ্লাই করি, তাহলে কেস 1টা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে, কেস 1। আচ্ছা কেস 1 যদি অ্যাপ্লাই করি তাহলে তুমি বলে দাদা প্রথমটা পজিটিভ মানে কে গ্রেটার দ্যান 0। আচ্ছা আর দ্বিতীয়টা নেগেটিভ, মানে কে মাইনাস 3, এটা লেস দ্যান 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, কে লেস দ্যান 3 পাচ্ছ। আচ্ছা এটাকে যদি আমি প্লটিং করি তাহলে তুমি বলবে দাদা এটাকে যদি প্লটিং করো, একটা যদি জিরোর দাগ নাও, তাহলে একজন বলছে যে 0-র থেকে বড় সমাধান, একজন বলছে কে এর মানটা 0-র থেকে বড়, আর একজন বলছে 3-এর থেকে ছোট। আচ্ছা 3-এর মান 3 মানে কোথায় আছে, এখানে তো 0-র এই দিকে তো 3 থাকবে ডান দিকে, আর এই দিকে থাকবে -3, তাই না ভাই। তাহলে তুমি বলো, আর একজন বলছে যে 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট মানে এই দিকে চলে যাবে, ও এখান থেকে শুরু করবে এদিকে চলে যাবে, আর আরেকজন বলবে 0-র থেকে বড় মানে এখান থেকে শুরু করবে এই দিকে চলে যাবে। আচ্ছা তাহলে তুমি বলবে দাদা সমাধান তার মানে নিশ্চয়ই কমন জায়গাটায় লুকিয়ে থাকবে, কমন জায়গা মানে এইটুকু পোর্শন। আচ্ছা এইটুকু পোর্শন মানে কোনটা বলো, 0 থেকে শুরু করে বলো, 0 থেকে শুরু করে 3-এর মধ্যে। তাহলে আমি বলবো কের মানটা হবে 0 থেকে 3-এর মধ্যে, 0 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে। এটা গেল কেস 1-এর কনক্লুশন, এটা হলো কেস 1-এর কনক্লুশন। এখনও কেস 2 পড়ে আছে কিন্তু, তাহলে কেস 2টা এবার বোঝাবো, ভালো করে বুঝবে। তাহলে কেস 2-এর ক্ষেত্রে তুমি বলবে দাদা প্রথমটা নেগেটিভ হবে এক্ষেত্রে, মানে কে নেগেটিভ লেস দেন 0, আর পরেরটা পজিটিভ মানে কে -3 গ্রেটার দ্যান 0। তাহলে সেক্ষেত্রে কে গ্রেটার দ্যান কত হয়ে যাবে, 3। আচ্ছা এটাকেও যদি প্লটিং করি আমি,
এটা যদি 0-র দাগ হয় আর এটা যদি 3-এর দাগ হয়, একজন বলছে যে দাদা কে লেস দ্যান 0, কে লেস দ্যান 0 মানে ও এই দিকে সমাধান খুঁজতে চলে গেছে। আর একজন বলছে কে গ্রেটার দ্যান 3, কে গ্রেটার দ্যান 3 মানে ও এদিকে সমাধান খুঁজতে চলে গেছে। আচ্ছা, একজন বলছে না সমাধান এদিকে থাকবে, একজন বলছে না সমাধান এদিকে থাকবে। এ কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিনই সম্ভব নয়। দেখো এর মধ্যে কোনো কমন জিনিস নেই, তাই না? তাহলে এই যে কেস 2 থেকে নো কনক্লুশন, কোনো কনক্লুশন কিন্তু আমি পেলাম না। তাহলে কোনো কনক্লুশন পেলাম না মানে শুধুমাত্র উত্তর কোনটাই হবে? 0 থেকে 3-এর মধ্যে। আচ্ছা, 0 থেকে 3-এর মধ্যে মানে অপশান 3 হলো সঠিক উত্তর। আজকের এই 3টে কনসেপ্টই আমার শেখানোর ইচ্ছা ছিল, এটা শেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি পুরোপুরি দ্বিঘাত সমীকরণ জিনিসটা শিখতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে কিন্তু আমি তোমাদের খুব শীঘ্রই দ্বিঘাত সমীকরণটা খুবই আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। যারা একদম বেসিক লেভেলে পড়াশোনা করে তারাও একদম আমার ভিডিও থেকে কিন্তু বুঝে যাবে, এটুকু গ্যারান্টি নিতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।